এটা অমানবিক হচ্ছে। মুখ্যমন্ত্রীকে বলবো এতটা কঠোর না হয়ে, যারা হকারি করে তারা মধ্যে কোনো জাত নাই, তারা গরিব মানুষ, বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের লোক আছে যারা বিভিন্ন স্টেশনে বা তাদের বিভিন্ন রেলের জায়গা অকুপাই করে তাদের রুটি রোজগারের জন্য তারা হকারি করেছে, দোকান করেছে, আরও কিছু করেছে। এর পেটে যেভাবে লাট মারছে এটা অমানবিক হচ্ছে। তাদের বিকল্প একটা ব্যবস্থা করে তারপরে তাদের ভাঙা উচিত, তাদের উচ্ছেদ করা উচিত। পেট্রোল ডিজেলের দাম যেভাবে এরকম পরিস্থিতি চলছে, অর্ধেক লোক চাইছে না। হ্যাঁ, চাইবে। আমার পকেটে যদি 20,000 টাকা নিয়ে রোজ ঘুরে ফুর্তি করতাম, আমি মোদিকে চাইতাম। যদি আমার কাছে নেই তো 1 টাকা, ওই জন্য আমি চাচ্ছি না। আমার কাছে নেই বলে আমি চাচ্ছি না। বালিগঞ্জ স্টেশনে সব বালিগঞ্জ সরকার আমরা চাই না। এই সরকার, এইটা গরিবের পেটের লাথি মারা হচ্ছে। এই সরকার আমরা চাই না। উনি তো লোককে বলছে লোক চোর, কিন্তু উনি তো নিজেই চোর। রাতারাত্রেই ভেঙে দিচ্ছে দোকানপাট। এইটাই তো উনি নিজেই চোর। এখানেই তো বোঝা যাচ্ছে যে নিজেই চোর, লোককে বলছে চোর, যে রাতারাত্রের মধ্যে এসে দোকানপাট ভাঙছে। এই সরকার আমরা চাই না। আমরা যেরকম ছিলাম সেরকমই চাই। যে আমরা ভোটের আগে কি মনে পড়েছিল না যে সোনার বাংলা করা দরকার? ভোটের পরে মনে পড়লো? ভোটটা নিয়ে গরিবের পেটে লাথি মারা হচ্ছে। ভোটের আগে মনে ছিল না এটা যে সোনার বাংলা করা দরকার? ভোটের পরে মনে পড়ছে। আমরা 6টা ফ্যামিলি যাবো কোথায়? বিষ খেয়ে মরে যাই আমরা, তাতে উনি শান্তি পাবে। ভোট দিয়ে আমরা খুব ভুল করেছি। ভোটের আগেটা মনে পড়া উচিত ছিল যে সোনার বাংলা করা দরকার। তাহলে আমরা চিন্তা ভাবনা করতাম ভোট দেবো কিনা। আমরা যেরকম খেটে খাচ্ছি, দোকানদারি করে খাচ্ছি, আমরা সেইটাই যে আমরা 3,000 টাকা ওনার চাই না। ওনার 3,000 টাকা ভিক্ষা আমরা চাই না। ওনার 3,000 টাকা উনি ওনার কাছে রেখে দিন। গরিবের পেটে লাথি মেরে গরিবের দোকানপাট তুলে দিচ্ছে। গরিবের বাচ্চা কাচ্চারা কোথায় যাবে? 3,000 টাকাও যদি দিচ্ছে, সেখানে 12 পাতা ফর্ম সবাই পাবে না বলছে, আর সবাই পাবে না, আমাদের নেই। আমরা 3,000 টাকা আমাদের দরকার নেই। আমাদের 3,000 টাকা দরকার নেই। এটা আপনার কাগজে পড়েছেন কি 3,000 টাকা 13টা ফর্মে? 13 পাতা ফর্ম। এই 13 পাতা ফর্মে আমি একটা বেকার ছেলে, আমি নিজে 60 বছর ধরে হকিং করছি। আমার বাড়িতে আমার ভাই কি আছে, আমার ভাইপোর কি আছে, আমার বাবার কি আছে, আমার মার কি আছে, সব 9 নক্ষত্র কি সরকারের কাছে দিতে হবে? এটা কোন ধরনের নীতি? যে সরকার এখনই আসলো, উনি কি বললো কি আমি এখানে আকে বিকাশ করব। গরিব মানুষকে বাড়ি উজাড়িয়ে দেয়, যে রাস্তা বাস্তা যে হকরি করে পেট ভরে, সেরকম ইনি বলছে উজাড়কে বুলডোজার চালিয়ে বাঙালিদের সংস্কৃতি গরিব মানুষরা মানে এরকম করা যায় না। আপনি দেখছে কে মানুষ যে 200-400 টাকা কাজ করে আর্নিং করে, উনি আর্নিং করে বাল বাচ্চা পড়ালেখা শুনু সবাই করে। এরকম যদি হবে তো মানুষ কোথায় যাবে? আপনি যদি কে এরকম করলেন তো আপনি ওনারকে পুনর্বাস করুন কি এখন যে হকার আছে কোথায় যাবেন। এই সরকার এসে যা করতে শুরু করে দিল, আমরা স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি যে এরকম হবে। সবাই যে বাচ্চা ওই বিজেপি নিয়ে রং মেখে নাচা কুতা সব করলো, তার পরের দিন দিয়ে ভাঙা শুরু হয়ে গেল। এইটা কি? আর দ্বিতীয় কথা, একটা কথা শুধু জানতে চাই, শুধু কি ছিলেন তো বিজেপিকে? কি বলবো আর, দিইনি মানে সবাই দিচ্ছে ভোট। যে না দিয়েছে সেও দিয়েছে, যে দিয়েছে সেটা সবার। এখানে উনি কি দেখতে এসেছে কে দিয়েছে তাকে বাঁচাবো, আর যে দেয়নি তাকে বাঁচাবো না? উনি তো দেখেনি। প্রথম তো কি বলে মোহাম্মদানদের পিছনে করছি, হিন্দুদের বাঁচাচ্ছি। এখন তো সব গড়ে তো একই করছে, এখন আর ভোট আর অভোট না। কিন্তু এরকম ভোট আর চাই না, আর এরকম সরকারও আর চাই না। যাতে আমাদের পেটে লাথি, এটা কি? আর সব থেকে বড় কথা, একটা কথা শুধু বলতে চাই, আমরা কি করেছি হকাররা উনিদের? আমরা এইটাই ভেবে পাচ্ছি না। এত কিছু তো দুর্নীতির কথা উনি তুলছে। হকারদের জন্য কি হয়েছে? হকাররা কি করেছে সেটা একটু বুঝিয়ে বলতে বলুন তো। হকাররা উনির কি করেছে? সব ট্রেন যাত্রীরা উনিদের কাছে প্রবলেম জানাচ্ছে, তাই উনি আমাদেরকে বিচারের কথা বলছে। উনি ট্রেন যাত্রী পাবলিকের চিন্তা করছে। আমরা পাবলিক নয়, আমরা লোক নয়, আমরা স্টেশনে থাকি না, হেফাজত করি না। যে কোনো মানুষ আসলে যদি বলে ও দিদি শরীরটা খারাপ লাগছে একটু বসতে দেবে, আগেই আমরা যদি একটা টুলে বসি, সেই টুলটা ছেড়ে দিই, বসো দিদি
ট্রেনের মধ্যে একটা জামা ছিঁড়ে গেছে, একটা সেফটি পিন দিন না, দিন এটা একটু লাগিয়ে দিন না, লেডিস তো আছেন, লেডিসের হয়ে লেডিস, এগুলো কে করে দেবে? কে করবে? যে উনি এরকম কোনো ভাবনা চিন্তাই করছে না। কেউ বললো শরীরটা খারাপ লাগছে, একটু জল দাও, তো নিজের খাবার জলটা দিয়ে দিই ওদেরকে, খাও দাও। তাহলে ওরাও কি চেয়েছে আর উনি শুনে নিয়েছে, উনিকে ফোন করে দিয়েছে সবাই না, যে এদেরকে তোলো। তাহলে আর কি বলবো, আর কিছু বলার নেই। প্রচুর হকার দেখতে পাচ্ছি কাঁদছে। এটা কাঁদবেই তো, কি করে চলবে? বাচ্চা কাচ্চা নিয়ে সবাই তো এই দোকানের উপরই সবাই খেতে খায়। সবার কি সামর্থ্য শরীরে আছে যে লোক কাজ করে খাবে লোকের বাড়ি? সবার তো শক্তি নেই, কত লোকের অসুখ বিসুখ আছে, ওই নিয়ে কি লোকের বাড়ি কাজ করা যায়? ভাই এদের ইস্যু তো নাই, এরা প্রতিশ্রুতি কি দিয়েছিল? 450 টাকায় গ্যাস দেওয়ার কথা বলেছিল, দিয়েছে এখন পর্যন্ত? পেট্রোলের দাম কমাবার কথা বলেছিল, চাকরির কথা বলেছিল, সরকারি কর্মচারীদের ডিএনএ কথা বলে, সব ব্যর্থ হয়েছে। কোনোটাকে ইস্যু করতে হবে, মানুষকে তো মজিয়ে রাখতে হবে। 1890 সালে মসজিদটা তৈরি হয়েছে, আর এয়ারপোর্ট হয়েছে 1924-এ। সহজ নয়। আইন আদালত আমরাও বুঝি, পেপারপত্র আমরাও বুঝি। ধন্যবাদ। ঠিক আছে। দেখবেন আর্থিকভাবে ভারতবর্ষ কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, আপনি ভাবতে পেরেছেন? উদার সূচকে আমরা 121 নম্বরে চলে গিয়েছি, 107 নম্বরের দিকে চলে গিয়েছি 123টা দেশের মধ্যে। 2014 সালে যেখানে 50-55তে ছিলাম আমরা, যে ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে ভারতবর্ষে, তা নিয়ে কোনো চর্চা নেই। কে কত বড় হিন্দু, কে কত বড় মুসলমান, এই নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু কত হিন্দু মুসলমান সারা রাত না খেয়ে ঘুমাচ্ছে, দিনে একবেলা খেতে পাচ্ছে না, তা নিয়ে আমরা চর্চা করছি না। এত বড় আমরা ধার্মিক হয়ে গেছি। এই ধার্মিক মানে বক ধার্মিক বানাচ্ছে বিজেপি। ওর ট্যাপে আমরা যদি পড়ি, ধ্বংস ছাড়া আর ভালো কিছু হবে। বহু বিএমওএইচ যিনি আছেন, তাকে আমি বললাম যে আমি খুব তাড়াতাড়ি আবার আসবো। 22 বিঘে সম্পত্তি আছে, টোটালটাই ঘুরে আমি একটু দেখতে চাই কী আছে না আছে, কোথায় কী আর এক্সট্রা করা যেতে পারে, সেগুলো আজকে চর্চা হয়েছে। এক কথায় ভাঙড়ে দুটো যে ব্লক হসপিটাল আছে উন্নততর করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমরা চালাবো। যিনি এখানে অফিসার আছেন, হেলথ অফিসার, যথেষ্ট তিনি কোঅপারেটিভ, এবং যারা অ্যাসোসিয়েট আছেন, অল্প ডক্টর নার্স থাকার পরেও তারা তাদের সর্বোচ্চ দিয়ে ডিউটি করছেন। তারা এই যারা রুগীরা যাচ্ছে, টিকিট কাউন্টারের শেড, বসার জায়গা ঠিকঠাক নাই, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে সে যাওয়ার রাস্তাও ঠিকঠাক নাই, আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলোকে আমরা সমাধান করবো। এবং টিবি রোগে যারা আক্রান্ত বা আক্রান্ত হতে পারে, আক্রান্ত হয়ে আছে সে জানে না, তার সিমটম কী, তাদেরকে এক্সরে আগে করাতে হবে, তারপরে তাকে কফ পরীক্ষা, এইসব যেগুলো আনুষঙ্গিক বিষয়গুলো আছে, ব্যাপকভাবে প্রচারের যাতে ব্যবস্থা করা যায় সে কথাও বলেছি। রেড রোডের নামাজ একেবারে ব্রিগেডে চলে গেল, না চাইতে দেওয়া হলো নাকি, কি বলবেন এ বিষয়ে? এই রহস্য কী আছে তখন বলা মুশকিল। তবে এই রেড রোডের নামাজের ইতিহাসটা একটু যদি পিছিয়ে যায়, শহীদ মিনার ময়দানে ছিল। শহীদ মিনার ময়দানে আগে নামাজ হতো। একটা সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, মাঠে আর নামাজ পড়ার উপযুক্ত ছিল না। সম্ভবত জ্যোতিবাবু আর্মিদের সাথে কথা বলে এই শহীদ মিনার থেকে রেড রোডে নিয়ে এসেছিল। আবার আর্মিদের পরামর্শে খেলাফত কমিটির সাথে আলোচনা করে ওরা আবার রেড রোড থেকে ব্রিগেড ময়দানে গেল। এর কী রহস্য আছে এখনই বলতে পারবো। এবারে কুরবানি নিয়ে হুমায়ুন কবির তো হুঙ্কার দিলেন যে কোনো মায়ের লাল থাকলে আটকে দেখাকে এই কুরবানি আমরা মুর্শিদাবাদে করে দেখাবো। এতে আরও মানুষের মধ্যে একটা সমস্যা বা হিন্দু মুসলিমের একটা বিভ্রান্ত সৃষ্টি হতে পারে না? কে কীভাবে বলছে বলতে পারবো না। আমি এতটুকুই বলবো, আইনকে মান্যতা দিয়ে চলতে হবে। আইনটা যদি আপনার আমার পছন্দ না হয়, আইনটাকে চ্যালেঞ্জ করতে হবে। এই শর্ট পিরিয়ডে এখন আইনটা চ্যালেঞ্জ করে কিছু লাভ হবে না, আমি যতটুকু দেখেছি। আমি আগামী দিনে মামলা করতে